अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। আগে তুমি বাড়ির জিনিস বদল করতে আর এখন স্বামী বদল করতে চাইছো? আমার মনে হয় না আমার বাকি জীবনটা আমি তোমার সাথে কাটাতে পারবো। তো ঠিক আছে, তোমাকে ডিভোর্স দিয়ে মুক্তি দেব আমি। যদি হতো। নেহা, তুমি সত্যি যদি স্বামী বদল করতে চাও তো ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। আমি তো ভাবছিলাম যে তোমার প্রাণ নিয়ে নি। এগুলো কি করছো তোমরা? পর্দাগুলো ঠিক করে লাগাও না। ওরে বাপরে, নতুন পর্দা! আরে এক মাস আগেই তো সমস্ত পর্দা চেঞ্জ করেছিলাম। দেখে দেখে আমার একঘেয়ে হয়ে গেছে। আর তুমি বলছো কি মাত্র 1 মাস হয়েছে পর্দা চেঞ্জ হয়েছে? আর তাছাড়া আমি পেইন্টারদের সাথেও কথা বলেছি, ওরা বললো 15 দিন বাদে রং শুরু করবে। আমি তাই ভাবলাম পর্দাগুলোই বদলে ফেলি। আরে কিন্তু কেন? কি দরকার ছিল নেহা? এসবের কি প্রয়োজন ছিল? প্রতি 6 মাস অন্তর কেউ বাড়িতে পেন্ট করায় নাকি? আমি করাই। দেখতে দেখতে বোর হয়ে গেছি, সেই একই দেওয়ালের রং, একই পর্দা, একই সবকিছু। আর তাছাড়া তুমি তো বাড়িতে থাকো না, বাড়িতে আমাকে থাকতে হয়। সেটা ঠিকই, আমি বা কোথায় বাড়িতে থাকি? হ্যাঁ, তোমার এই অভ্যেসের জন্য আমার মাথা খারাপ হয়ে গেল। কখনো ডাইনিং টেবিল, কখনো ডিনার সেট বদলাচ্ছ, কখনো সোফা, তো কখনো ফলস সিলিং। ব্যাস, শুধু বদলে যাও। একদিন তুমি আমাকেও বদলে ফেলবে। মাথা খারাপ হয়ে যাচ্ছে বাড়িতে থাকতে। যদি পারতাম। সত্যি কথা ভাই, আমি না একটা অদ্ভুত বউ পেয়েছি। একে তো আমি বাড়িতে থাকি না, আর দ্বিতীয়ত আমার স্ত্রী সব সময় বাড়িতে কিছু না কিছু বদলাতে থাকে। আরে সেই জন্যই তো স্ত্রীকে গৃহিণী বলা হয়। তাই সে যখন গৃহিণী তার ইচ্ছে মতো ঘর সাজাবে। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। কদিন আগে শপিং এ গেছিলাম, বেডশিট, পিলো কভার, আমি জানি না কি কি শপিং করেছে ও কিছু। এই যে এসে গেছে আমার স্ত্রী। আরে নেহা, আজ তুমি শপিং থেকে তাড়াতাড়ি চলে এলে। আরে কিসের শপিং? তুমি তো জানোই নিজের পছন্দের জিনিস সহজে পাওয়া যায় না। আরে বাবা তুমি, ও আরে আরে হ্যাঁ হ্যাঁ, এর সাথে পরিচয় করো। ও আমার খুব পুরনো বন্ধু মাধবেন্দর। এর সাথে আমি তোমার সম্বন্ধেই কথা বলছিলাম ডার্লিং। নমস্কার বৌদি, আপনারই প্রশংসা করছিলাম আর ওকে বোঝাচ্ছিলাম যে পরিবর্তনই সংসারের নিয়ম, আর পরিবর্তন তো হতেই হবে। একদমই ঠিক বলেছ। পরিবর্তন সংসারের জন্য প্রয়োজনীয়, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো চেঞ্জ হয় না। আমার স্ত্রী নেহাও তার স্বামীকে কখনো বদলাবে না। আচ্ছা, সামলাও নিজেকে। এবার চলো তাড়াতাড়ি, ওই যে নতুন রেস্টুরেন্টটা খুলেছে ওখান থেকে খাবার আনিয়েছি। আরে বাবা, আজ আবার ডিফারেন্ট টেস্ট। এবার আপনিই বোঝান, জীবনে নতুনত্ব তো হওয়াই উচিত, তাই না? একদম ঠিক বলেছেন আপনি। জীবনে প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু নতুন হওয়া উচিত, তবেই তো জীবনটা রঙিন হয়ে উঠবে। আরে আপনারা আসুন। হ্যাঁ, এই মাধবেন্দর, তুমিও আজকে আমার বাড়িতে খেয়ে যাবে। আরে না 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 না, আমি অলরেডি লেট, এবার বেরোবো। তুমি খাবার খাও, ডিফারেন্ট টেস্টের মজা নাও। আরে ভাই, তুমি আজ পর্যন্ত আমাকে বললে না তুমি কি করো? পরে একদিন বলবো। তোমার খাবারটা ঠান্ডা হচ্ছে, চললাম। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। খাবারটা সত্যি একেবারে টেস্টি ছিল।
এটা একবার পরে দেখো না, ঘরে পড়ার জন্য এনেছি। ও, দুটো দুটো স্লিপার কেন? আরে একটার সাথে আরেকটা ফ্রি ছিল, তাই নিয়ে নিলাম। আর তাছাড়াও স্লিপার তো 6 মাস বা 1 বছরের জন্যই হয়, কিন্তু স্বামী, তার সাথে তো সারা জীবন কাটাতে হয়। তাহলে স্বামীও কি একজনের সঙ্গে একটা ফ্রি হওয়া চাই? যদি হতো। গুড, একদম কমফোর্টেবল। আচ্ছা, আজকে আমরা ভালোবাসার কোনো নতুন উপায় ট্রাই করি, ঠিক যেমন আমি প্রথমবার বউ হয়ে এসেছিলাম। আরে না 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 না, আজ না, আজ আমি খুব ক্লান্ত। তোমার এই আইডিয়া অন্য কোনো দিন ট্রাই করব। হ্যাঁ, আজ আমাকে ঘুমোতে দাও প্লিজ, প্লিজ। গুড নাইট, গুড নাইট। নেহা, এত রাতে কোথায় গেল নেহা? নেহা, নেহা, ওখানে বসে আছো কেন? হ্যাঁ, আর কখন থেকে এদিক ওদিক খুঁজতে খুঁজতে? বাপরে, বেঁচে গেছি রে বাবা, বেঁচে গেছি। কিচ্ছু হয়নি তোমার। আমার অনুমতি ছাড়া তুমি মরতেও পারবে না। তুমি ড্রিঙ্ক করেছো? হ্যাঁ। যদি ঘুম না আসে তাহলে কি করব? ঠিক আছে, চলো চলো ভেতরে চলো, চলো এসো। মিস্টার ঘোষাল, এখানে কিছু কাগজ আছে যেটা আদালত চেয়েছিল, আপনি একবার দেখে নেবেন। হ্যাঁ, আরে রমাকান্ত, আমি আপনাকে আগেও বলেছিলাম আমার ছেলে কানাডাতে সেটেল হয়ে গেছে। আমার এই প্রপার্টির সাথে ওর কোনো রকমের কোনো সম্পর্কই নেই। আরে বাবা, ওর কোনো সমস্যাই হবে না। মিস্টার ঘোষাল, আপনি যেরকম বলেছিলেন উইলটা সেই রকমই হয়েছে। দেখুন রমাকান্ত বাবু, এখন আমার কাছে শুধু আমার স্ত্রী নেহা আছে, আর ওর কাছে শুধু আমি, ব্যাস। চা। থ্যাংক ইউ। কাপটাও দেখতে খুব সুন্দর, ডিজাইনার কাপ মনে হচ্ছে। কি বলছেন কি উকিল বাবু? এই যে নেহা সব সময় কিছু না কিছু বদলাতে থাকে। এই চায়ের কাপ আমাদের বাড়িতে 1 মাসের বেশি চলবে না, ব্যাস এটা বদলে দাও, ওটা বদলে দাও। নেহা, তুমি আমাকে এটা বলে ওপরে নিয়ে এলে যে আজ চাঁদনি রাত। দেখো কোথায় চাঁদ? আমার তো মনে হচ্ছে যে আজ অমাবস্যার রাত। জ্যোৎস্না রাত নেই তো কি হলো, আমি তো আছি তোমার সাথে। তোমার জ্যোৎস্না। সেটা ঠিক। আজ আমি তোমার সাথে অনেক কথা বলতে চাই। হ্যাঁ বলো,
কি বলবে বলো? আমার মনে হচ্ছে জীবনটা বড়ই আনন্দ উদ্দীপনাহীন হয়ে পড়ছে। এই অবস্থায় কি স্বামী বদলানো যায় না? ডার্লিং, আগে তুমি বাড়ির জিনিস বদল করতে, আর এখন স্বামী বদল করতে চাইছো? হ্যাঁ, কারণ জীবনটা বড়ই সুন্দর, কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না। তাই আমার মনে হয় না যে জীবনের আনন্দগুলো তোমার সাথে উপভোগ করা সম্ভব। আচ্ছা, সত্যি তুমি স্বামী বদলাতে চাইছো? তো ঠিক আছে, আমাকে ডিভোর্স দিয়ে স্বাধীন হয়ে যাও। যদি হতো। নেহা, তুমি সত্যিই যদি স্বামী বদল করতে চাও তাহলে ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। তুমি তুমি আমায় ডিভোর্স দেবে? আমি তো ভাবছিলাম যে তোমার প্রাণটাই নিয়ে নি। নেহা, কাউকে প্রাণে মারা এত সহজ নয় নেহা। আর তাছাড়া তুমি আমাকে মারবেই বা কেন ডার্লিং? কারণ আমি তোমার ওপর বোর হয়ে পড়েছি, বিরক্ত লাগছে তোমাকে, আর এখন মরো। নেহা নিজের স্বামীকে চাইতো না, তাই সে এই পদক্ষেপ নিল। শুনেই ভীষণ অবাক লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। এই জন্য আজ আমি এই সত্য ঘটনাটি সঙ্গে নিয়ে এসেছি। নমস্কার, আমি সুধাচন্দ্রন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। কিছু মানুষের স্বভাবই হয়ে থাকে, তারা কোনো কিছুর সাথে বেশি সময় ধরে থাকতে চায় না, খুব তাড়াতাড়ি মন উঠে যায়। তারা প্রত্যেকটা জিনিসে একটা নতুনত্বের স্বাদ পেতে চায়, সব সময় পরিবর্তন পছন্দ করে। আপনারা এটা ভাবতে পারছেন যে একজন স্ত্রী তার স্বামীকে শুধুমাত্র এই কারণে হত্যা করে কারণ সে পরিবর্তনই চেয়ে এসেছে? বদলই তার পছন্দ। আমরা অপরাধের নানা রকম দিক দেখে এসেছি, কিন্তু এমন অপরাধ সত্যি অন্যরকম। নেহার এই অন্যায় লালসা ওকে কোথায় নিয়ে যাবে? ও আর কতজনের ক্ষতি করবে? আসুন দেখা যাক। এটা কি হলো? চোখ খোলো, কেউ আছে? হেল্প, হেল্প, প্লিজ প্লিজ আমাকে সাহায্য করুন। আরে ম্যাডাম, এটা কি করে হলো? জানি না, ও একটু ছাদে গেছিল। আমি রান্না করে খাবার বানাচ্ছিলাম, হঠাৎ চিৎকার শুনতে পেলাম। দৌড়ে বাইরে এসে দেখলাম যে উনি পড়ে আছেন এইভাবে। কি হয়েছে ওনার? ডক্টর জোসেফ, উনি জানি না উনি কিভাবে পড়লেন। আপনি প্লিজ অ্যাম্বুলেন্সকে ফোন করুন না, আমার ফোনটাও ভেতরে। উনি আর বেঁচে নেই। এখন অ্যাম্বুলেন্স নয়, থানায় খবর দিতে হবে। না না, সেটাই মনে হচ্ছিল। আমিও ওনাকে অনেকবার ড্রিঙ্ক করার মাত্রা কমাতে বলেছিলাম, কারণ বয়সের সঙ্গে সঙ্গে নেশা কন্ট্রোল করতে হয়। ইউ আর রাইট। হাবিলদার, লাশের রিপোর্ট তৈরি করো আর যাও পোস্টমর্টেমে পাঠাও। ইয়েস স্যার।
হ্যালো ইন্সপেক্টর, আপনার কি মনে হচ্ছে মৃত্যুর কারণ? আপনি কে? আমি মাধবেন্দ্র সিনহা, আমি একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি চালাই। আপনি একজন ডিটেকটিভ? তাহলে তো আপনাকে বেশি কিছু বলতে হবে না। তাছাড়া আপনি আপনার মতো ইনভেস্টিগেট করতে পারেন যে ব্যাপারটাকে। আমাদের দেখে মনে হয়েছে ব্যাপারটা পরিষ্কার, এটা দুর্ঘটনা। নেশার ঘরে ছাদ থেকে পড়ে শান্তনুর মৃত্যু হয়েছে। আপনি আসুন আমার সাথে, আসুন। শান্তনু ঘোষালের প্রপার্টি আপনার নামে ট্রান্সফার করা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর ডক্টর জোসেফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক সাহায্য করলেন আমায়। এটা তো খুব ভালো হয়েছে যে মরবার আগে উনি সমস্ত প্রপার্টির উইল করেছিলেন। আমি কি করব এই প্রপার্টি নিয়ে, যখন উনি রইলেন না? আর কি করে থাকবো আমি ওনাকে ছাড়া? কার আশ্রয় বাঁচবো আমি? আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এইভাবে তুমি আমার জীবনে চলে আসবে আর আমরা দুজন সারা জীবনের জন্য এক হয়ে যাব। এটা আমিও কখনো ভাবিনি। ভুলে যাও বিগত দিনগুলোকে, কারণ আগামী সময় শুধু আমাদের। এখন থেকে তুমি মিসেস জোসেফ। আরে তুমি লাইটগুলো কেন বন্ধ করলে? আমার অন্ধকার পছন্দ নয়। তার মানে তুমি আলোতে ভালোবাসতে অভ্যস্ত? হ্যালো। আচ্ছা চলো আমি আসছি। আরে এত তাড়াতাড়ি কেন? আসলে কিছু বলার ছিল। কি? এই রান্নাঘরটা একটু পুরনো লাগছে না? তাই আমি ভাবছিলাম এটাকে রেনোভেট করলে কেমন হয়। আর তাছাড়া ওখানে দাঁড়িয়ে রান্না করতে আমার ভালো লাগছে না। দেখো, এই বাড়িটা এখন তোমার। তুমি যেভাবে চাও সাজাও, যেমন ভাবে ইচ্ছে থাকো, ঠিক আছে? আমার লেট হয়ে যাচ্ছে, আমি ডিসপেন্সারি যাচ্ছি। দেরি? ব্রেকফাস্ট না করে যেতে দেবো না। না, আমি এখন ব্রেকফাস্ট করবো না। আসলে সকালে ক্লিনিক থেকে ফোন এসেছিল, একটা এমার্জেন্সি কেস আছে, আমাকে যেতে হবে। ওকে ওকে। আচ্ছা একটা কাজ করো, বিকেলবেলা তুমি ক্লিনিকে চলে এসো, তারপর দুজনে কোথাও একটা যাব। নট ব্যাড। ওকে, বাই বাই। শোনো না, আমি ক্লিনিক আসছি, কিন্তু ওখান থেকে ডিনার নয়, আমরা ইন্টেরিয়র ডিজাইনারের ওখানে যাব। বলেছিলাম মনে আছে তো, কিচেনের ইন্টেরিয়র চেঞ্জ করব। ওকে। নমস্কার বৌদি। আপনি? হ্যাঁ, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে, আর সেই জরুরি কথাটা মিস্টার শান্তনু ঘোষালের ব্যাপারে। আচ্ছা, ভেতরে আসুন।
কি আর বলার থাকতে পারে, উনি তো আর রইলেন না আমার সাথে। বৌদি, আপনি কারুর বাড়িতে একই ধরনের দুজোড়া চটি দেখেছেন? আমি দেখেছি। আপনি হয়তো কিনেছিলেন সেটা। আপনি কোন স্লিপারের কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু আমি সব বুঝে গেছি, এবার আপনাকে বোঝাচ্ছি। আমি পুলিশের রেকর্ড থেকে জানতে পেরেছি যে লাশের পায়ে কিন্তু এই চটিটা ছিল। আর পুলিশ ছাদের উপর শুধু এই চটির ছাপ পেয়েছে, যার উপর বেস করে পুলিশ ভেবেছে যে উনি ছাড়া ছাদের উপর কেউ ছিলেন না। কিন্তু ঠিক এরকমই একটা চটি আমি আপনার ঘরেও দেখেছি। এবার আপনিই বলুন বৌদি, একজন মানুষ একই সময়ে একই ধরনের দুটো চটি কেন ব্যবহার করতে যাবে? আমার মনে হয় পুলিশকে বোকা বানানোর জন্য অন্য কেউ যে এই চটিটা ব্যবহার করেছে। এসব কি বলছেন আপনি? সব 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 মানুষই নিজের জুতো কিনতে নিজেই যায়, আর তাছাড়া উনি নিজের জিনিস নিজেই কিনতেন, তো উনি ঘরে একই রকম দুটো স্লিপার কেন কিনবেন? আপনার আপনার নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। আমি কিছুই ভুল বুঝিনি। এসব বাজে কথাই বলতে এসেছেন আপনি। ভীষণ চালাক আপনি। যেই ঘোষাল সাহেবের সমস্ত প্রপার্টি আপনার নামে ট্রান্সফার হলো, সঙ্গে সঙ্গে আপনি সবকিছু ভুলে গিয়ে মিসেস জোসেফ হয়ে গেলেন। আজ্ঞে হ্যাঁ, কারণ জীবনটা কাটানোর জন্য কোনো না কোনো সঙ্গী দরকার, আর খুব ভালো হয় যদি আপনি আমার জীবনে নাক না গলান। হ্যাঁ, আমারই একটু আসতে দেরি হলো। জানি না সেই চটিটা পাওয়া যাবে কিনা, তাই না? আপনি এখন যেতে পারেন। কি ব্যাপার বলো তো? তোমার শরীর ঠিক আছে তো? আমার কথা ভেবে তোমার কি লাভ? আমার মনে হচ্ছে যে তুমিও আমার থেকে দূরে সরে যাচ্ছ। ওহো, আজকাল তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো বলো তো? তুমিও তো আমাকে আগের মতো আর ভালোবাসো না। ভালোবাসার সময়টা কোথায় পাই আমি? রোজ 20 কিলোমিটার ড্রাইভ করে যেতে হয় আর ফিরে আসতে হয়, কারণ তুমি ওই পুরনো বাড়িতে থাকতে চাও না। তুমি জানো কত ক্লান্ত হয়ে পড়ি আমি। আর আজ তো তুমি ওই গাড়িটাকেও মেকানিকের কাছে ছেড়ে দিয়ে এলে। কে জানে তুমি ওই গাড়িটার মধ্যে কি চেঞ্জ করতে চাও। কেন? 1-2 দিন গাড়ি ছাড়া থাকতে পারো না তুমি? হ্যাঁ, থাকতে পারবো। এখন যাও, গিয়ে আমার জন্য ডিনার রেডি করো। আমি কোনো খাবার বানাইনি আজ, দরকার হলে হোটেল থেকে আনিয়ে নাও। উফ, তুমি তো ভালো করেই জানো যে আমার বাইরের খাবার সহ্য হয় না। রোজ রোজ একই রকম খাবার খেয়ে আমি বিরক্ত হয়ে গেছি। জানি না তোমার কেন একই খাবার পছন্দ। ঠিক আছে, আমি খাবার অর্ডার করে দিচ্ছি। আরে শুয়ে পড়ো। তুমি এখানে কি করতে এসেছো? তোমাকে মারতে এসেছি। মারতে? আমাকে? হ্যাঁ, 6 মাসের মধ্যেই তোমার কাছে বোর হয়ে গেছি আমি। ফ্রেড আপ হয়ে গেছি তোমার ওপর। আর এখন তুমি মরো।
আপনি মিসেস জোসেফ তো? হ্যাঁ। আসলে আপনার স্বামীর সাথে? হ্যাঁ, উনি তো আসলে একজন পেশেন্টকে দেখতে গেছে আর আর এখনো তো ফেরেননি। আমি ওনার সম্বন্ধেই বলতে এসেছি। আপনাকে আমাদের সাথে যেতে হবে। কেন? কি হয়েছে? আসলে ওনার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। কি? অ্যাক্সিডেন্ট? ম্যাডাম, আপনি নিজেকে সামলান। কি অ্যাক্সিডেন্ট? কি হয়েছে ওনার? উনি ঠিক আছেন তো? আমাকে নিয়ে চলুন ওখানে, নিয়ে চলুন। উনি গাড়িটাও গ্যারেজে বিক্রি করে দিলেন। রাত্রেবেলা হঠাৎ কোনো একজন পেশেন্টকে দেখতে যেতে হলো ওনাকে। রোড ক্রস করছিলেন অন্ধকারে, আর কোনো গাড়ি ওনাকে চাপা দিয়ে চলে গেল। অদৃষ্টের খেলা কেই বা বুঝতে পারে। আপনাকে সাহসের সঙ্গে থাকতে হবে। আমি এই ঘরের মধ্যে সারা জীবন একা একা নিজের দুর্ভাগ্যের সাথে লড়তে পারবো না। আপনার সাহায্য চাই। এই বাড়িটা বেচার ব্যবস্থা করুন। এ ঘরে একা আমি থাকতে পারবো না। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি চেষ্টা করছি। আমি আসি। হ্যাঁ। পরের শিকার কে? কার ক্ষতি হতে চলেছে? এটাই তো আসল প্রশ্ন। খুব সুন্দরভাবে সম্পর্ক গড়লেও কিছুদিনের মধ্যেই সেই সম্পর্কের মধ্যে তার কোনো চাহিদা থাকে না। তার মন সেই সম্পর্ক থেকে উঠে যায়, তাই সে মানুষটাকেই খুন করে দেয়। আর ওর এই প্রতিটা পদক্ষেপকে কেউ ধরতে পারে না। কত রূপ পাল্টেছে ওই মহিলা। এখন প্রশ্ন হলো এটাও যে নেহা যা কিছু করছিল সেই সব কিছু কি ও ইচ্ছাকৃত করছিল, নাকি না বুঝেই, নাকি নিজের স্বামীর সম্পত্তি পাবে বলে ও একের পর এক খুন করছিল যাতে সমস্ত সম্পত্তি ওর নামে হয়, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? আসল সত্যিটা কি? আসুন দেখা যাক। দেখো, তুমি আমার কাছে আসাতে শুধু আমার বাড়িটাই নয়, আমার জীবনে একাকিত্ব একদম দূরে চলে গেছে। একাকিত্ব তো আমার জীবনেও ছিল, কিন্তু তুমি সেটা দূর করে দিয়েছো। সেটা আমি কখনো ভুলবো না। এখন বুঝে নাও যে আমরা একে অন্যের জন্যই আছি। আজকে থেকে তুমি আর নেহা নও, রেশমি তেওয়ারি। তোমার নাম হলো রেশমি তেওয়ারি। নামে কি এসে যায়? তুমি যে কোনো নামে আমায় ডাকতে পারো। আমি তোমার থেকে কিচ্ছু চাই না, শুধু তোমার ভালোবাসা চাই। সেটা আমার থেকে কখনো কেড়ে নিও না, কখনো কম হতে দিও না। কখনোই হবে না, কখনো না। কেমন আছেন তিয়ারি বাবু? আসুন চৌহান বাবু, আমি ভালো আছি। আপনি? আজ কোর্ট বন্ধ ছিল, কিন্তু আপনার সঙ্গে দেখা করাটা খুব প্রয়োজন। আসুন আসুন, এক মিনিট। রেশমি, একটু চা আনবে? আসুন, বসুন বসুন। বলুন চৌহান বাবু, হঠাৎ আপনার আগমন? কোনো আইনের ব্যাপার? হ্যাঁ, আইনি জটিলতা তো আছে। আমি আমার স্ত্রী মাধুরীর থেকে ডিভোর্স চাই। কেন? ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। আসলে ও খুব বেপরোয়া হয়ে উঠেছে, তাই ওর সাথে আমি থাকতে পারবো না। ও, এই যে আমার স্ত্রী রেশমি তেওয়ারি। রেশমি, ইনি মিস্টার চৌহান। নমস্কার। নমস্কার। ভালো করেছেন আপনি বিয়ে করে। জীবনের এই দীর্ঘ সময় তো একা কাটতে চায় না, সঙ্গীর প্রয়োজন তো থাকেই। ঠিক বলেছেন মিস্টার চৌহান। এক সময় ভেবেছিলাম এর কোনো দরকার নেই, এবার একে পেয়ে তো মনে হচ্ছে জীবনটা সত্যি সুন্দর।
এই যে এগুলো কিছু প্রমাণ, যেখান থেকে বোঝা যায় যে মাধুরী আজকাল অন্য কারোর সাথে সম্পর্কে রয়েছে। আচ্ছা, এই প্রমাণের ভিত্তিতে আমি তাড়াতাড়ি ডিভোর্স পেয়ে যাব তো? আপনি একদম চিন্তা করবেন না, আমি কালকেই পিটিশন পাঠিয়ে দেবো। আমার মনে হচ্ছে 2-3টে ডেট পড়লেই ডিভোর্স হয়ে যাবে। ঠিক আছে, আমি আসছি। ওকে। চলো না। রেশমি প্লিজ গিয়ে শুয়ে পড়ো, আমাকে বিরক্ত করো না, অনেক কাজ আছে। যাও প্লিজ। কনগ্রাচুলেশন মিস্টার চৌহান, আদালত ডিভোর্সের রায় দিয়ে দিয়েছে। আগে হ্যাঁ, থ্যাংক ইউ। আগে আরে ফিসের কথা ছাড়ুন, যা পাঠাবার পাঠিয়ে দেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, বাই। রেশমি এক গ্লাস জল দিও তো। রেশমি, গ্লাস কেন ভেঙে ফেলেছো? একটা ভাঙা গ্লাসের জন্য এত দুঃখ? আর তাছাড়াও এই কাঁচটাকে তো এক না একদিন ভাঙতেই হতো। পুরনো হয়ে গেছিল যে, পুরনোটাকে না সরালে নতুন আসবে কিভাবে? রেশমি, তোমার কথা তো মাঝে মাঝে বোঝা খুব অসুবিধা হয়ে যায়। আসল কথাটা হলো এই যে গ্লাসের একটা নতুন সেট আনতে হবে, তাই তো? আরে আপনারা দুজন এখানে একসাথে? কারণ ইয়ার এখন নেহা নয়, এখন রেশমি তিওয়ারি। আচ্ছা, আমি আপনাকে খোঁজার চেষ্টা তো করেছিলাম, কিন্তু আমি কি করে বুঝবো আপনি রশ্মি তিওয়ারি হয়ে এই উকিল সাহেবের বাড়ি চলে এসেছেন? যাকগে, আপনার একটা চিঠি এসেছে, চৌহান বাবু পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আপনি চৌহান বাবুকে কি করেছেন? আমি একজন ডিটেকটিভ, উনিও আমার সাহায্য নিয়েছিলেন। ওনার স্ত্রীর সম্পর্ক অন্য একজনের সঙ্গে ছিল, যেটা সমাধান আমিই করেছি। ও আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আবার দেখা হবে। নমস্কার। নমস্কার। হ্যালো, মিসেস তিওয়ারি বলছেন? হ্যাঁ বলছি। আমি মাধবেন্দ্র কথা বলছি। কি দারুণ খেলা খেলেছেন আপনারা দুজনে। কি কি সব বলছেন আপনি? এইসব বাজে কথার কারণটাই তো আপনাকে বোঝাতে চাই। আর আমার মনে হয় এইসব কথা ফোনে বলা ঠিক হবে না। কাল সকালে লোটাস গার্ডেনে আপনি চলে আসুন, সামনাসামনি বসে কথা বলা যাবে। ও আসুন আসুন, বসুন। বলুন, দেখা করতে চাইছিলেন কেন? আপনাকে দেখে কেউ বুঝতে পারবে না যে আপনি এরকম ধরনের নোংরা মেয়ে। কি কি সব বলছেন আপনি? এতদিন ধরে আপনি যে কথাটা লুকিয়ে রেখেছিলেন সেটা এখন আমি জেনে গেছি। যেদিন শান্তনু ঘোষালের মৃত্যু হয়েছিল সেদিন আমি এটাই ভেবেছিলাম যে ওটা কোনো মার্ডার নয়, বরং একটা প্ল্যান ছিল। আর ওই প্ল্যানে অন্য কেউ ছিল যে আপনার সাথে ছিল, যার সাথে আপনি এক হয়ে মিস্টার ঘোষালকে সরিয়ে দিয়েছেন। আর কাল আপনাদের দুজনকে দেখে পুরো ব্যাপারটা আমি বুঝে গেছি। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি নিশ্চয়ই কিছু ভুল বুঝছেন। যদি আপনি মিস্টার তিওয়ারিকেই বিয়ে করে ফেলতেন তাহলে আপনাকে যে কেউ সন্দেহ করত, কিন্তু আপনি মিস্টার জোসেফকে মাঝখানে রাখলেন যাতে আপনাকে কেউ না সন্দেহ করতে পারে। তারপর আপনারা দুজনে একসাথে ওই জোসেফকেও সরিয়ে দিলেন যাতে আপনার ডেস্টিনেশন ওই রমাকান্তের ঘর আপনি পৌঁছতে পারেন, রাইট?
আমি কিছু বুঝতে পারছি না যে আপনি কি বলতে চাইছেন। প্রথম স্বামীর মৃত্যু ছাদ থেকে পড়ে গিয়ে, দ্বিতীয় স্বামী কার অ্যাক্সিডেন্টে মারা গেল। বাহ, কি গল্প! আপনি জানেন, যদি এই গল্পটা পুলিশের কানে পৌঁছে যায় তাহলে এটা অনেক দূর এগোবে। আপনি বরং সত্যিটা বলেই দিন যে আপনি শান্তনু ঘোষালকে মার্ডার করেছেন। হ্যাঁ? না, না, আমি মারিনি। এটা রমাকান্ত করেছিল। একই স্লিপার পরে ও টেরেসে গেছিল আর ওই শান্তনুকে টেরেস থেকে ধাক্কা মেরেছিল। গুড। এবার তো রমাকান্ত তিওয়ারির সঙ্গে কথা বলে দারুণ মজা হবে। তাছাড়া একটা কথা কি জানেন তো, এই কেসটাতে আমি অনেক কষ্ট করেছি, তার বদলে আমারও তো একটা অধিকার আছে। হ্যাঁ, আমি আসছি। কোথায় গিয়েছিলে তুমি? যখনই দেখো খালি শপিং শপিং। ঘরের কাজ কে করবে? রেশমি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? হ্যাঁ, তুমি ওই ডিটেকটিভকে কি বলেছো? কি? যে আমি শান্তনুকে টেরেস থেকে ফেলে দিয়েছি। হ্যাঁ, আর ওই একই স্লিপার আমি পড়ে গেছিলাম টেরেসে। কি বলছো তুমি? আমি এই কথা কেন বলবো? ওই ডিটেকটিভ আমাকে এসব বলে ব্ল্যাকমেল করছে। ওর এত সাহস? ও এসব বলে আমার সম্মান হানির চেষ্টা করছিল। কি বলছো তুমি রেশমি? কোথায় আছো? কোথায়? সত্যিটা সামনে এসে গেছে উকিল বাবু। কথা বলার অধিকার আমারও আছে। তুমি আমার স্ত্রীকে ব্ল্যাকমেল করছো, তাই না? দাঁড়াও, তুমি সরবে না ওখান থেকে। এই, কি করছেন? ছাড়ুন। এত সাহস! তুমি আমার স্ত্রীকে ব্ল্যাকমেল করছো? সরবো না তোমাকে আমি। একজন মরবে আর আরেকজন যাবে জেলে। রমাকান্ত, তুমি পাগল হয়ে গেছো। আমার রাস্তা তো একেবারে পরিষ্কার। বিরক্ত হয়ে গেছিলাম এই মানুষটার সাথে থাকতে থাকতে। রমাকান্ত, তুমি পাগল হয়ে গেছো। হ্যালো, পুলিশ স্টেশন। নিয়ে যাবে নাকি? কোর্ট থেকে ফিরে নিজের রিভলভার পরিষ্কার করছিলেন। তারপর মাধবেন্দ্র বাড়ি আসলো আর জানি না কি কথা নিয়ে মাধবেন্দ্র ওনাকে ব্ল্যাকমেল করা শুরু করলো। উনি যেই মুহূর্তে মাধবেন্দ্রকে দেখলেন এখান থেকে চলে যেতে বললেন। আর তারপর জানি না কিভাবে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলো। তারপর মাধবেন্দ্র ওনার থেকে ওনার রিভলভারটা কেড়ে ওনার উপর গুলি করলেন। আর ও আমার চোখের সামনে গুলিটা করেছিল। আমার শরীরটা তো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। আমি হাঁটা চলাও করতে পারছি না। আমি জানি না বাঁচবো কিনা। বেঁচে থেকেই বা কি করবে তুমি? ঠিক করে ভালোবাসতেও তো পারো না তুমি।
আচ্ছা আমাকেও বলো না এটা কোন মেডিসিন আর কি কাজে ব্যবহার হয়? তুমি ওসব বুঝবে না। এই ওষুধগুলোও না বড়ই ভয়ানক হয়। যেমন ধরো এই ওষুধটা যদি কোনো রোগীকে দেওয়া হয় তাহলে তার শরীরে এটা ওষুধের কাজ করে, কিন্তু যদি এটাই কোনো সুস্থ মানুষকে দেওয়া হয় তখন তার পক্ষে সেটা স্লো পয়জন হয়ে যায়। আর যদি কাউকে ক্রমাগত দেওয়া হয় তাহলে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। নিন নিন, ওষুধটা খেয়ে নিন। নিন। এটা যদি কাজ না করছে তাহলে এই ওষুধ কেন খাওয়াচ্ছ? ডক্টর বলেছে এই ওষুধটা ধীরে ধীরে কাজ করে। নিন, খেয়ে নিন। নিন নিন, খান ওষুধটা। তুমি এখানে? জামিনে বাইরে এসেছি। তোমার নতুন স্বামী মিস্টার চৌহান কোথায়? উনি আমার পুরনো ক্লায়েন্ট, ওনার সঙ্গে দেখা করতে হবে। উনি বাড়িতে নেই। উনি বাড়িতে নেই? উনি তো কখনো বাড়ির বাইরে যান না। তুমি ওনাকেও সরিয়ে দাওনি তো? কি সব উল্টো পাল্টা বলছো তুমি? আমার মিস্টার চৌহানের সঙ্গে দরকার আছে আর ওনার সঙ্গে দেখা করেই যাব। তুমি যেতে পারবে না, দাঁড়াও। কেউ তোমাকে বুঝতে পারুক আর না পারুক, কিন্তু আমি তো তোমাকে বুঝতে পেরেছি। তুমি ওকেও রাস্তা থেকে সরানোর সব ব্যবস্থা করে ফেলেছো। না, দাঁড়াও, ছাড়ো ছাড়ো ছাড়ো। হ্যালো, পুলিশ স্টেশন। বল বল, কেন করেছিস এটা? কার কথা শুনে করেছিস? বল। কারণ এটাই ভালো লাগে আমার। থাকতে পারি না বেশি দিন আমি একটা মানুষের সাথে, বিরক্ত হয়ে যাই আমি। আর ডিভোর্সের মানে সম্পত্তির ওপর আমার কোনো ভাগ থাকবে না, রাস্তায় বসতে হবে আমায়। না, এই জন্যই আমি ডিভোর্স হওয়ার সুযোগই দিই না। এখনো পর্যন্ত কতজনকে বিয়ে করেছিস আর কতজনকে খুন করেছিস? শান্তনু ঘোষালের আগেও কাউকে খুন করেছিস? মেরেছি তো। আমার প্রথম স্বামীকে অনেক ছোটবেলায় গ্রামে আমার বিয়ে হয়ে গেছিল। কিছুদিন ওর সাথে থাকার পরে আমি বুঝতে পারলাম যে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে না। সেই জন্যই আমি ওকে একদিন সুযোগ বুঝে ওকে মেরে ফেললাম। আমার স্বামী শান্তনুর বাড়িতে ড্রাইভার ছিল, আমি ওর বাড়িতে কাজ করতাম। ওর নজর ছিল আমার ওপর। আমি জানতাম ও আমাকে পছন্দ করে। ওনার বয়স আমার থেকে অনেক বেশি ছিল, তা সত্ত্বেও আমি ওনাকে বিয়ে করি। আর তারপর তুমি ওনাকেও মারলে। তুই কেন ওনাকে মারলি? তো আর কি করতাম আমি? বাড়ি আর স্বামী নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক বড় আশা ছিল আমার, যেগুলো শুধুমাত্র টাকা দিয়ে পূরণ করা সম্ভব ছিল। ডিভোর্স নিয়ে আমি সেগুলো থেকে বঞ্চিত হতে চাইনি। আরে আমি এমন একজন স্বামী চেয়েছিলাম যে খুব ভালোবাসবে আমায়, আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে আমায়। কিন্তু শান্তনু ঘোষাল কিন্তু সেটা বুঝতে পারেনি। তাই একদিন আমি প্ল্যান করলাম শান্তনু ঘোষালকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেব। আর তারপরেও তুই এক এক করে আবার বিয়ে করলি আর প্রত্যেককে প্ল্যান ফুলি মারলি। তো কি করতাম আমি? আর কি করতাম? এরা সবাই শান্তনু ঘোষাল, রমাকান্ত তিওয়ারি, এরা কেউই আমার যোগ্য ছিল না। আমি বিরক্ত হয়ে পড়েছিলাম এদের ওপর। এরপর সব খুব ভালো চলছিল। প্রথম দিকে আমি যেমনটাই চাইছিলাম তেমনটাই হচ্ছিল, কিন্তু কয়েকদিন পর থেকে এই মানুষগুলো এটাও ভুলে গেল যে এদের জন্য বাড়িতে কেউ অপেক্ষা করে আছে। বুঝলো না আমার ভালোবাসা, অবহেলা করলো আমার ভালোবাসাটাকে। আর আমার তো এখন এটা মনে হয় যে
যে একটা মানুষের সাথে সারা জীবন কাটানো যায় না। আর আমি কোনোভাবে এটা বরদাস্ত করতে পারবো না আমি। ভবিষ্যতে কোনোদিন তোকে আর কারোর সঙ্গে ঘর বাঁধতেও হবে না, কারণ সারা জীবন তোকে জেলেই কাটাতে হবে। আমাদের সমাজে যখন এইরকম ঘটনা ঘটে আমরা অবাক হয়ে যাই। একটা মহিলা পরিবর্তনের নেশায় প্রথমে বিয়ে করে আর তারপর নিজের স্বামীকে খুন করে ফেলে। খুবই চালাক ওই নেহা। অবাক করা বিষয় হলো এটা, যাদের সাথে ওর বিয়ে হলো তারা প্রত্যেকে চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করলো। এমনকি নেহার বিষয়ে কোনো কিছু জানবার চেষ্টা পর্যন্ত করেনি। যদি তারা কোনোভাবে জানবার চেষ্টা করত তাহলে হয়তো সেই ঘটনা ঘটতো না যা ঘটল। একাকিত্বের কারণে আমাদের সমাজে এরকম ঘটনা ঘটতে থাকে। এই জন্য আপনারাও সতর্ক থাকুন আর নিজেদের আশেপাশে এমন কোনো ঘটনা ঘটতে দেবেন না যা আমাদের সমাজের জন্য বিপজ্জনক। দেখা হচ্ছে নতুন এপিসোডে। সতর্ক থাকুন, দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, अन्याय विरुद्ध सोच्चार। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।